কমন কিলার এমসিকিউ সিরিজের এপিসোড 4-এ সবাইকে ওয়েলকাম করছি, যেখানে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর মোস্ট ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ সলভ করব, যেগুলো পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি, ইভেন তুমি হুবহু কমন পেতে পারো। তাহলে শুরু করছি প্রথম এমসিকিউ দিয়ে। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? আমরা জানি 1 মোল পরমাণু, ধরো আমরা একটা উদাহরণ দিয়ে আগে বুঝাই। 1 মোল কার্বন পরমাণুতে আমার অ্যাভোগাড্রো সংখ্যাটা কত বলতো? 0.623 ইন্টু 10⁻23। এখানে অনেক কেউ 2 লিখে একই ভাই। তাহলে এতটি পরমাণু থাকবে। কি পরমাণু থাকবে? এই কার্বন পরমাণু থাকবে। দেন আমার এই 1 মোল পানির অণুতে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। আবার আমি যদি বলি 1 মোল সালফেট আয়ন, সেখানে আয়নের সংখ্যাও থাকবে এই অ্যাভোগাড্রো সংখ্যক। সো এটা হচ্ছে রাসায়নিক, মানে মোলের সংখ্যাটা তো তোমরা জানো যে রাসায়নিক পদার্থের পরিমাণ। সো এই জিনিসটা এই জন্যই বলে রাখলাম। আবার আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর কত বলতো? 12। এই পারমাণবিক ভরের সাথে যদি আমরা গ্রাম একক যুক্ত করে দেই, সেটা হয় 1 মোল পরিমাণ। তার মানে 1 মোল মানে হচ্ছে গিয়ে 12 গ্রাম কার্বন। আবার 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তার মানে 12 গ্রাম কার্বনে এতগুলা কার্বন পরমাণু থাকে, একইভাবে আমরা বলতে পারি। সো এগুলো সেম। 1 মোল পানি সমান সমান যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা, আবার পানির আণবিক ভর হচ্ছে গিয়ে 18, তার সাথে গ্রাম যোগ করে দিলে হয় 1 মোল। সো পারমাণবিক বা আণবিক ভরের সাথে যদি গ্রাম একক যুক্ত করে দেই, তাহলে সেটা 1 মোলের সমপরিমাণ হয়। 1 মোলে যেহেতু অণু সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে 18 গ্রাম পানিতে অণু থাকে হচ্ছে এতগুলা। ঠিক আছে? সো এই কনসেপ্টগুলো আমি প্রিটি শিওর তোমরা যারা এই চ্যাপ্টার পড়েছো তারা খুব ভালো মতো জানো। এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগে শিওর ভাই, শিওর একটা এমসিকিউ আসবে। সো এটা আমি এই জন্যই একটুখানি হইলেও আমি বলে দিয়েছি। একদমই না বলে দিলে শুরু করলে তোমরা বিপদে পড়ে যেতে পারো। সো যারা ম্যাক্সিমামই জানো, বাট তারপর একটু রিভিশনের মতো। সো আমরা এটা সলভ করি। দেখো, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এখন 1 মোল পানি, আমাদের এখানে ভরের কনসেপ্টটা খুব একটা লাগবে না। আমরা জানি পরমাণুর সংখ্যা আমরা সবসময় অণু সংখ্যার সাথে, মানে অণু সংখ্যার থেকে বের করি। সো আমরা জানি যে ভাই 1 মোল পানিতে আমার অণু সংখ্যা কতটিগুলা? এতগুলা। ঠিক আছে? এতটি অণু আছে। আমরা জানি যে এক অণু পানিতে হাইড্রোজেন আছে। আমাদেরকে বলছে হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে। এক অণু পানিতে হাইড্রোজেন আছে 2টি। তাহলে 1 মোল পানিতে অণু কতগুলো আছে? এই যে এতগুলা। তাহলে সুতরাং এত অণু পানিতে হাইড্রোজেন আছে জাস্ট 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দিবা, তাহলে এই যে এটা চলে আসবে। ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছি। এই জন্য আমি কনসেপ্টটা আগে থেকে একটুখানি ঝালাই করে নিছিলাম। তোমরা যারা একাডেমিক ক্লাস করার পরে আমাদের চ্যাপ্টার 6 এর এই ক্লাসটা করবা, তোমাদের জন্য বোঝাটা একদম ইজিয়ার হয়ে যাবে। 12 গ্রাম কার্বন পরমাণু, আমি ক্যালকুলেটর হাতে নিয়ে নিছি যাতে যদি লাগে আর কি। 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা কতটি হবে? দেখো, 12 গ্রাম কার্বন পরমাণু, আমি একটু আগে এটা বলছিলাম যে 1 মোল কার্বন পরমাণু, এইখানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। আবার 1 মোল কার্বন ইজ ইকুয়াল টু 12 গ্রাম, কারণ পারমাণবিক ভরের সাথে গ্রাম একক দিলে 1 মোল হয়। তাহলে 1 মোল মানে এইটা, আবার 1 মোল মানে এইটা। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এন্ড এক্স্যাক্টলি এখানে 12 গ্রামে বলছে পরমাণু সংখ্যা কতটি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক হবে, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23। ইজি। তারপরে ম্যাগনেসিয়ামে 10টি পরমাণুর ভর কত? আমরা অলরেডি একটি পরমাণুর ভর জানি, তাই না? একটি তোমাদেরকে শর্টকাট শিখাইছিলাম। একটি পরমাণুর ভর কত? দেখো, এটা তুমি এইভাবে করতে পারো যে 12 গ্রামের অণু আছে এতটি, সুতরাং 1 গ্রামে অণু আছে কতটি? n/m, এরকম সূত্র। এটা হচ্ছে 1 গ্রামে ভর কত তার, মানে 1 গ্রামে অণুর সংখ্যা কত তার হচ্ছে গিয়ে আর কি তোমার শর্টকাট সূত্রটা। ঠিক একইভাবে এখানে দেখো, একটি পরমাণুর ভর বলছে কত গ্রাম, 10টি পরমাণুর ভর কত গ্রাম। আমরা জানি একটি পরমাণুর ভরের যে শর্টকাট সূত্রটা আছে সেটা হচ্ছে m/na, এইটা। ঠিক আছে? তোমরা একাডেমিক ক্লাসে ভাই এটা দেখাইছিলাম। এখানে বলছে 10টার ভর বাইর করো, তাহলে তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলেই হইছে। ঠিক আছে? সো এখানে m কত হবে? ম্যাগনেসিয়ামের 24। তাহলে 24 এর সাথে আমরা 10 গুণ করব, দেন তাকে হচ্ছে কি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের অ্যানসারটা আসবে 3.98 ইনটু 10 টু দি পাওয়ার, ওকে, আই ডিডন্ট গেট দ্য কারেক্ট আনসার বাই দ্য ওয়ে। সো ভাই আবার একটু ট্রাই করতেছি। 24 ম্যাগনেসিয়ামের ভর ইনটু 10 divided by 6.023 into 10 to the power 23।
সো এই যে এইটাই আসছে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। সো লেটস গো, এরপরে পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 2 মোল ক্যালসিয়াম আয়নে কতটি কার্বন আয়ন থাকে। একটু আগে যে এই কথাটা বলছি যে 1 মোল সালফেট আয়নের এক্সাম্পল দিছিলাম না ভাইয়া, যে 1 মোল সালফেট আয়নে আমার অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকবে, আয়ন থাকবে, এতটি আয়ন থাকবে। তাহলে 1 মোল সালফেটে যদি এত থাকে তাহলে সেম তো ভাই ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে সেম হবে। 1 মোল ক্যালসিয়াম আয়নে অ্যাভোগাড্রো সংখ্যক, এটা যেটাকে আমি সংক্ষেপে এনএ বলতেছি, হ্যাঁ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো এই এত সংখ্যক কি থাকবে, ক্যালসিয়াম প্লাস আয়ন থাকবে। তাহলে 2 মোলে কি হবে ভাই, 2 মোলে হবে 2 ইন্টু এনএ, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাকে তুমি 2 দিয়ে গুণ করবা অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার এই নাম্বারটা হচ্ছে গিয়ে আসবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এইটা 2 দিয়ে গুণ দিলে কত হবে, এটা একদম মুখস্থর মতো। দেখো এখানেও কিন্তু 1.20 ছিল। সো এটা করতে করতে তোমারও আশা করি এতদিনে মুখস্থ হয়ে গেছে। তারপরে বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে ইজ ইকুয়াল টু কত মোল। তো আমরা জানি মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম এ, এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4, এটা এসটিপির ক্ষেত্রে। তারপরে এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি, এখানে ভিটা লিটার এককে হবে। তারপর হচ্ছে গিয়ে আরো 2টা সূত্র আমি তোমাদেরকে একাডেমিক ক্লাসে শিখিয়েছিলাম, যার মধ্যে একটা লাগে না। সো আমাদের এখানে ডব্লিউ দেওয়া আছে দেখো 4 গ্রাম, আর ক্যালসিয়াম বলে দেওয়া আছে, এম বলে দেওয়া আছে 40। তাহলে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে বের করতে পারবো, যেটা হচ্ছে কাটাকাটি করলে 1/10 আসে, দ্যাট মিনস 0.1 মোল আসবে এইটার অ্যান্সার। তারপরে 1 গ্রাম কেসিএল পটাশিয়াম ক্লোরাইড লবণে কয়টি অণু আছে। সো এটাও একটু আগে আমরা বের করছিলাম, 1 গ্রামে ভর কত হবে, কয়টি অণু আছে সে, তাহলে হচ্ছে এন এ ডিভাইডেড বাই এম। তাহলে এটা হচ্ছে শর্টকাট এটার জন্য, যে 1 গ্রামে কয়টা অণু আছে। তো থিওরিটিটা বুঝাচ্ছি না, কারণ অলরেডি এটা শুরুর অঙ্কেই ভাইয়া 2-3টা বুঝিয়ে ফেলছি। আর একাডেমিক ক্লাস থেকে যারা আসছো তোমরা খুব ভালো মতোই এটা জানো যে কিভাবে মানে থিওরিটিক্যালি করতে হয়। সো শর্টকাট হচ্ছে গিয়ে এইটা, আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটাকে, এটার পারমাণবিক সংখ্যাটা বের করবো। এটা হচ্ছে গিয়ে 39 আর এটা হচ্ছে 35.5। তাহলে 40 হইলে হয়তো 75, 39 হওয়াতে হয়ে গেছে 74.5। তাহলে এটা হবে 74.5, আর এই যেটাকে তুমি হচ্ছে 10^23। সো যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার। 6.023 into 10^23 divided by 74.5, you will get 8.21, এই যে এইটা, ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোঅক্সাইডের আয়তন কত। একটু আগে দেখো আমি সূত্র লিখছিলাম, এই যে n ইজ ইকুয়াল টু এইটা, আবার n ইজ ইকুয়াল টু এইটা, তার মানে আমরা লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা। এই কথাটাই আমরা এখানে লিখবো যে W ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4। এসটিপির জন্য মৌল সংখ্যার এই শিয়াটা আসে। তাহলে আমাদেরকে বলছে 14 গ্রাম, W দেওয়া আছে, কার্বন মনোঅক্সাইড, এখান থেকে আমরা M বের করে নিতে পারবো। অক্সিজেন 16, কার্বন হচ্ছে গিয়ে 12, তাহলে দুইটা যোগ করলে কত হয়, 16 আর 12 28 ভর আসবে এটার। তারপর হচ্ছে আয়তন কত, V বের করতে হবে আমাদের, দ্যাটস ইট। তাহলে W দেওয়া আছে কত বলতো, 14 গ্রাম, কার্বন মনোঅক্সাইডের ভর দেওয়া আছে 28 গ্রাম, আর এই 22.4টা এই পাশে গুণ হয়ে চলে আসবে, ওই পাশে ডব্লিউ পরে থাকবে, সরি ভি পরে থাকবে, আর আমাদের ভি বের করতে আসলে বলছে। তো এটা হচ্ছে গিয়ে নিচে 2 থাকবে, আর এই 2 দিয়ে এটাকে কাটলে 11.2 থাকবে, তাহলে 11.2 আমার ভি আসছে আর কি, এত লিটার, তাহলে 11.2 লিটার, এইটা হবে অ্যান্সার। তারপরে বলছে প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। সেম সূত্র দিয়ে করবা, ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইন্টু 22.4। তাহলে ডব্লিউ কত ছিল, 5 গ্রাম। হাইড্রোজেন গ্যাস এটা কত হবে বলতো, 2, এটা কত আসছে 22.4, 2 দিয়ে কাটতে আর কি 21.2 আসবে। সো 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, এটা আসবে 56। সো ইট উইল বি দ্য অ্যান্সার। তারপরে বলছে ডেসিমোলার দ্রবণ বলতে কত মোলার দ্রবণকে বোঝায়, 0.1 মোলার দ্রবণকে বোঝায়, দ্যাটস ইট। তাহলে 0.1 মোলার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি বলতো, সেমি মোলার দ্রবণ। সো এই দুইটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, সেমি মোলার দ্রবণ 0.5 হইলে। বলছে এত, এটা ভি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে গিয়ে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট Na2, পারমাণু আণবিক ভর হচ্ছে গিয়ে 106। তো এটা এম দেওয়া আছে, দেওয়া নাই বাট আমরা বের করে নিতে পারি 106, ভাইয়ার করতে করতে মুখস্থ, তোমরা চেক করে নিতে পারো কত গ্রাম দ্রব্য আছে। তো মেইন সূত্র হচ্ছে S = 1000 W/m V, এটা তোমরা অলরেডি জানো,
বাট আমাদেরকে বের করতে হবে কি বলতো, ডব্লিউ বের করতে হবে। সো আমরা ডব্লিউ বের করবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি এই পাশে চলে আসবে, 1000 নিচে চলে আসবে, দ্যাটস ইট। তাহলে এস এর মান কত 0.1 ইন্টু এম এর মান কত 106, ভি এর মান কত 750, আর নিচে হচ্ছে গিয়ে 1000। তাহলে 106 ইন্টু 0.1 ইন্টু 750 ডিভাইডেড বাই 1000, এটা আসছে আমার 7.95 গ্রাম। সো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, দ্যাটস ইট। তারপরে বলছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট জিকটকে যেটা আমরা দেখলাম 106, সেমিমোলার দ্রবণ 0.5, দ্রবণের ভর কত? আচ্ছা, সেমিমোলার 1 লিটারে 0.5 মোল থাকলে আর কি আমরা সেমিমোলার বলি। তো সেটা হচ্ছে কি আমার এখানে ভি দেওয়া। তুমি মনে করতে পারো যে ভাই আমাদের তো এখানেও ডব্লিউ বের করতে বলছে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু, তো আমরা একটু আগে দেখলাম এস এম বি ভাই হচ্ছে কি 1000, তো আমার তো এস দেওয়া আছে ভাই, সেমিমোলার মানে 0.5 একটু আগে বলছেন, তো আমার তো এটা মনে আছে। তারপরে আণবিক ভর হচ্ছে 106, বের করে নিতে পারবো, কিন্তু ভাই ভি তো দেওয়া নাই। ভি সেমিমোলার যখন এটা 1 লিটারে হিসাব করা হয়, তো এই সূত্রের জন্য ভিটা হয় মিলিলিটার এককে। তো 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, তাহলে সেটা হবে 1000 আর নিচে সূত্রের 1000। তাহলে এইটা কাটা, এমন ভাবেই কাটবা যাতে পুরো নাম্বারটাই আসলে কাটে। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে কাটার চেষ্টা করবা। কিভাবে ভাইয়া বলে দিই, এই যে এইভাবে, এই যে এইভাবে। সো 106 ইন্টু 0.5 53 আসছে, সো 53 উইল বি দ্য অ্যান্সার। তারপরে দেখো বলছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযুক্তি কত? সো এইটা আমরা কি জানি যে তুমি পুরা আণবিক ভরটা দিবা, পুরা যৌগের আণবিক ভরটা দিবা। অ্যালুমিনিয়াম সালফেটের হচ্ছে কি 342, আর যেই যৌগের মৌলেরটা বের করতে বলছে তার ভর থাকবে আর হচ্ছে ইনটু 100। তাহলে কারটা বলছে সালফারেরটা, সালফার কয়টা আছে? সালফার আছে একটা, আর এখানে 3, তাহলে 32 ইন্টু 3 হবে। তাহলে 32 ইন্টু 3 ডিভাইডেড বাই 342 ইন্টু 100, এটা আসছে আমাদের 28.07%। তারপরে বলছে ব্লু ভিট্রিয়ল হবে, এটা বানানটা ভুল আছে। ব্লু ভিট্রিয়লে তুতে ক্যালাস পানি শতকরা পরিমাণ কত? এটা আমি বারবার, এটা বইয়ে হুবহু দেওয়া আছে, আমিও ক্লাসে যখন করাইছি তখন বলছিলাম এটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মুখস্থ করে ফেলবা। সো এটা করে দেখাইলাম না, কারণ ফর্মুলা এইটাই। ঠিক আছে, তুমি কিভাবে বের করবা, তুমি হচ্ছে পুরা কপার সালফেটের যে ভরটা আছে সেটা দিবা, এন্ড উপরে শুধু 5 ইন্টু, যেহেতু 5 অণু পানি থাকে, কপার সালফেটের সংকেত তো এইটা, তাই না? মানে সরি, কপার সালফেটের সংকেত এইটা, বাট ব্লু ভিট্রিয়লের সংকেত এইটা, তুতের সংকেত হচ্ছে কি এইটা, যেটা হচ্ছে নীল কালারের। এটা থেকে যদি তুমি পানি বাদ দিয়ে দাও, এইটার বর্ণ হচ্ছে গিয়ে তোমার সাদা আর কি। সো এখানে জাস্ট 5 ইন্টু তুমি 18 দিবা, দ্যাটস ইট। আর নিচে পুরো কপার সালফেটের ভরটা দিয়ে ভাগ করলে 36.07 পেয়ে যাবা। এখানে বলা আছে হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 11:2। তার মানে আমার আণবিক সংকেতটা চাইছে, তো অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা স্থূল সংকেত বের করতে পারি। কার্বন একটা, আচ্ছা হাইড্রোজেন একটা, কার্বন একটা, অক্সিজেন 2টা, এইটা আমরা ধরে নিলাম আণবিক সংকেত n ইজ ইকুয়াল টু আণবিক ভর 90। তাহলে হাইড্রোজেনের ভর 1, কার্বনের ভর 12, অক্সিজেন 16 ইন্টু 32, 16 ইন্টু 32 না, 16 ইন্টু 2 32 ইজ ইকুয়াল টু 90। তাহলে 32 আর 12 কত? 44 আর 45, 45 n ইজ ইকুয়াল টু 90, n ইজ ইকুয়াল টু 2। তার মানে আণবিক সংকেতটা কি হবে বলো তো? HCO2 2। তাহলে এটা দাঁড়ায় গেছে আমার H2C2O4, অক্সালিক অ্যাসিড লাগতেছে, H2C2O4, এই যে এইটা হবে অ্যান্সার। তারপরে বলছে একটি যৌগের 180 দেখলে আমি গ্লুকোজ ফিল পাই, বাকিটা স্থূল সংকেত দেখলে বলতে পারবো। এই যে স্থূল সংকেত, তার মানে ডেফিনেটলি গ্লুকোজ। এটা আন্দাজেই বলা যায়। কিভাবে বলা যায়? থিওরিটিক্যাল ক্লাস থেকে শিখে আসছো। C6H12O6 গ্লুকোজের সংকেত, এটার আণবিক সংকেত মানে আণবিক ভর হচ্ছে কি 180, আর স্থূল সংকেত হচ্ছে কি CH2O। তো স্থূল সংকেত এইটা, আবার আণবিক ভরও এইটা। সো দুইটা ক্লু মিলে আর কি আমি বলছি যে দেখে মনে হচ্ছে গ্লুকোজ। সো ইটস শিওরলি গ্লুকোজ। কিছু কিছু প্রশ্ন একদম হুবহু, যেমন অক্সালিক অ্যাসিড অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে গিয়ে তোমার এই কপার সালফেট, ব্লু ভিট্রিয়লের যেটা পড়ছি, এগুলো একদম হুবহু কমন পাবা। তারপর হচ্ছে গিয়ে এই যে গ্লুকোজের, এগুলো একদম হুবহু কমন পাবা। এগুলো একটু উল্টাপাল্টা করে, এগুলো হুবহু কমন পাওয়ার পসিবিলিটিস নাই। চলো আমরা এইটা একটা নতুন প্রশ্ন, সমতা বিধান, এটা সলভ করার ট্রাই করি। বলছে সমীকরণটির সমতা বিধানে যথাক্রমে কোন কোন সংখ্যা ব্যবহার করতে হবে। সো এইটা তুমি নিজে একা একা বের করতে পারবা না, খুব টাফ। যদি পরিচিত হয় পারবা, বইয়ে যেগুলো দেওয়া ছিল। তাই যেই কাজটা করবা, অপশন টেস্ট করবা।
এখানে জিরো মানে কি জানো, এখানে তুমি জিরো দিয়ে গুণ দিবা মানে এটা পুরোটাই গায়েব, বাট এরকম তো হবে না। তো এটা যদি না থাকে তাহলে এটা কোত্থেকে আসছে, তার মানে এটা ইলজিক্যাল, এটা আগেই অপশন থেকে বাদ। এবার আসলে আমরা 2 নাম্বার অপশনটা টেস্ট করব। আমরা এখানে 1 বসাই, 1 তো আর বসানো লাগে না, এমনিতেই আছে। এখানে 6 বসাইতে বলছে, তাহলে এটা 6 হবে। এখানে 2 বসাইতে বলছে, তারপরে 2 বসাইতে হবে, তারপরে 3 আছে, তার মানে এখানে 3 হবে। এবার আমরা দেখি মৌল কি কি আছে। আয়রন আছে, তারপরে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন, আর নতুন কোনো মৌল নেই, এই 4টাই আছে। ওকে, আয়রন আছে 2টা, এই পাশে 2 দেওয়াতে আয়রন আছে 2টা, তাহলে 2 বিক্রিয়কে 2 উৎপাদে 2, 2 2 মিলে গেছে। আর কোনো আয়রন আছে নাই, 2 2 মিলে গেছে, তার মানে আয়রনের হিসাব মিলছে। এবার আসো অক্সিজেন। অক্সিজেন এইখানে আছে 3টা, এইখানে আছে 3 6 18টা, তাহলে টোটাল 21টা হইলো বিক্রিয়কে। উৎপাদে কয়টা, 3 3 9 আর 9 2 18, 18 আর এদিকে 3টা, তাহলে এই যে এইদিকে 3 3 9, এই যে অক্সিজেন O3 না, তাহলে 3 3 9 আর 9 2 18, এখানে 8 আর এখানে 3টা, তাহলে এইখানেও কি এখানেও 18 প্লাস 3 মানে 21টা, এখানেও 21টা, তাহলে অক্সিজেনের হিসাবও কি, অক্সিজেনের হিসাবও মিলছে। এবার আসলে হাইড্রোজেনের হিসাব। এই যে হাইড্রোজেন আগে এখানে 6 আছে, তার এখানে 6টা, এদিকে কোনো হাইড্রোজেন নাই, এদিকে কোনো হাইড্রোজেন নাই, এইদিকে 3 ছিল, এটা 3 2 6, এই যে 6, উৎপাদেও 6, বিক্রিয়কেও 6, তাহলে আমাদের হাইড্রোজেনের হিসাবও মিলছে। এবার আসো আমাদের নাইট্রোজেন বাকি আছে। নাইট্রোজেন এই যে এখানে 6টা নাইট্রোজেন আছে, তারপরে এখানে এন আছে, এন এর এই যে 3, এন 3টা নাইট্রোজেন আর আগে আছে 2, তাহলে 3 2 6, তাহলে এখানেও 6টা, এখানেও 6টা নাইট্রোজেন, এখানেও 6টা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের হিসাবটা মিলছে। তাই আমাদের উত্তর হবে খ নাম্বার। গ নাম্বারটা কেন হবে না সেটা আমরা একটু চেক করি, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো তোমার এখন কমন পড়ে গেছে দেখে বাইচা গেছো। ধরো গ নাম্বারটা কেন আনসার হবে না, আমরা জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করি। গ নাম্বার হিসেবে এখানে 2 হবে, 2 হবে, 2 হবে, 3 হবে। তাহলে দেখি আমাদের এখানে আয়রন আছে 2 2 4, আয়রন বিক্রিয়কে কত, 2 2 4, এখানে কত আয়রন 2, বাট বিক্রিয়ক আর আয়রনের হিসাব মিলে নাই, মানে উৎপাদের বিক্রিয়কের আয়রনের সংখ্যা আর উৎপাদের আয়রন সংখ্যা হিসাব মিলে নাই, তাই এটা হবে না। আর এটা হবে না মানে পুরো অপশনই হবে না আসলে। তারপর আমরা আরো একটা চেক করে দেখি। অক্সিজেন 3 2 6, এই যে আগে 2 আছে আর এখানে 3টা আছে, 3 2 6টা অক্সিজেন, আর এখানে 3 2 6 6টা অক্সিজেন, 12টা অক্সিজেন। এইখানে 3 3 9 আর 9 2 18, এখানে একাই 18টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, তাহলে এখানে 21টা অক্সিজেন আসছে, এখানে অক্সিজেন আসছে 21টা, আর এখানে অক্সিজেন আসে 6 6 12টা, মিলে নাই, তাহলে অক্সিজেনের হিসাবও মিলে নাই, তার মানে এই সমতাকরণটা হয় নাই, এটা অপশনে বাদ। তার মানে আমাদের খ নাম্বারটাই উত্তর। সো এইভাবে তোমার ক্যালকুলেশন করতে হবে। বলছে এক অণু অ্যালুমিনা কয় অণু HCl এর সাথে বিক্রিয়া করে, চলো আমরা দেখি সেটা কয় অণুর সাথে করে। প্লাস HCl, আমরা ফার্স্টে দেখবো যৌগগুলো কি তৈরি হয়েছে। হ্যাঁ, যৌগটা আসলে কি তৈরি করছে। আমরা জানি যে অ্যালুমিনা, এই অ্যালুমিনিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, এই সংকেতটা হবে Cl3, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3। তারপরে বাদ আছে কে, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন, এরা মিলে তৈরি করবে পানি, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে। এবার আমরা সমতাকরণ করব, যে অ্যালুমিনিয়াম এখানে 2টা আছে কিন্তু এখানে একটা অ্যালুমিনিয়াম, তাহলে সমতাকরণ করার জন্য আমাকে 2 দিতে হবে। তাহলে এখানে 2টা অ্যালুমিনিয়াম হইলো, এখানে 2টা অ্যালুমিনিয়াম হইলো, অ্যালুমিনিয়ামের হিসাব মিলে গেছে। হাইড্রোজেন এখানে আছে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন 2টা, তাহলে আমি এখানে 2 দিলে তারপরে এটা হচ্ছে গিয়ে মিলে। এইবার আসো অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে, হাইড্রোজেনের হিসাবও এখন পর্যন্ত মিলছে, ফাইনালি আমরা জানি না, সেটা ক্যালকুলেশন করতে করতে জানবো। অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে, হাইড্রোজেনের হিসাব মিলছে। এবার আমরা ক্লোরিনের হিসাব করি। এই পাশে ক্লোরিন 2টা, কিন্তু এই পাশে ক্লোরিন 3 2 6টা, ক্লোরিনের হিসাব তো মিলে নাই। 3 2 6, এই হিসাব মিলাইতে হইলে এইখানে তো তাহলে 6 দিতে হবে। তাইলে এইবার 6টা হাইড্রোজেন হইছে আর এখানে 2টা হাইড্রোজেন হইছে, হাইড্রোজেনের হিসাব মিলে নাই, কিন্তু ক্লোরিনের হিসাব মিলে গেছে, হাইড্রোজেনের হিসাব আবার গ্যাঞ্জাম হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেনের হিসাবটা গ্যাঞ্জাম সলভ হয়ে যাবে যদি এখানে 3 দেওয়া যায়। তাইলে আমরা দেখি তো এখানে যে 4টা পরমাণু ছিল তাদের হিসাব মিলছে কিনা। অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 1টা আর এখানে 3টা অক্সিজেনের হিসাব মিলছে। অ্যালুমিনিয়াম 2টা হিসাব আগেই মিলা ছিল। তারপরে 6টা হাইড্রোজেন, 3 2 6, 6টা হাইড্রোজেন মিলছে। 6টা ক্লোরিন, এই 3 আর 2, 3 2 6, ক্লোরিন মিলছে। তাহলে আসলে অ্যালুমিনিয়ামের সাথে 6 মোল হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে, তাহলে এটা হবে 6। আমি এমন ভাবে সলভ করছি যে বুঝে নেই, ও যত বুঝে আর কি।
24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? যেমন এগুলো আবার হুবহু কমন পারবা, ওই যে কপার সালফেটের মতো, ব্লু ভিট্রিয়লের মতো, তারপর হচ্ছে গিয়ে তোমার আরো যেটা ছিল তোমার গ্লুকোজের সংকেত। সো এই আইকনিক কিছু প্রশ্ন আছে আর কি প্রত্যেকটা চ্যাপ্টার, তার মধ্যে এইটা একটা। বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এই বিক্রিয়ার সমতাকরণ হচ্ছে কি, এখানে 2 ম্যাগনেসিয়াম হবে, এখানে 2 ম্যাগনেসিয়াম হবে। তাহলে দুইটা ম্যাগনেসিয়াম হিসাব মিলছে, দুইটা অক্সিজেন হিসাব মিলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 মোল ম্যাগনেসিয়াম, যেহেতু 2 মোল ম্যাগনেসিয়াম হচ্ছে 48 গ্রাম, আর এখানে অক্সিজেন হচ্ছে কি 1 মোল 32 গ্রাম অক্সিজেন অণু। তো এইখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তো আমরা দেখতে পাচ্ছি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম করবে কত? 16 গ্রামের সাথে, কারণ অর্ধেক মোল, এরকম আর কি। সো দিস ইজ দ্য থিং, তাহলে এটা হবে কি 16 গ্রাম। তুমি চাইলে ঐকিক নিয়মেও করে দেখতে পারো, এরকমই আসবে। বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এবং আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে তোমার 44 গ্রাম আণবিক ভর। এটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম 40, এটা হচ্ছে গিয়ে 56 গ্রাম 1 মোল, আর এটা হচ্ছে গিয়ে আমার 100 গ্রাম। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে? 100 গ্রাম থেকে গ্যাস উৎপন্ন হয় 44 গ্রাম, সুতরাং 1 গ্রাম থেকে কত হবে? 44/100। আর আমাকে বলছে কত গ্রাম থেকে উৎপন্ন করতে? 50 গ্রাম, সুতরাং 50 গ্রাম থেকে উৎপন্ন হবে 44 × 50 ডিভাইডেড বাই কত? 100। এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 22, উত্তর হবে 22 গ্রাম। এরপরে বলছে বিক্রিয়াটি লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম বিক্রিয়াটি অনুসারে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে? তাহলে আমরা আগে দেখি, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন তৈরি করতেছে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে অ্যালুমিনা। সো তুমি তোমার কাজ কি এই ধরনের সিচুয়েশনে? বিক্রিয়া সমতাকরণ করা, তাহলে সেই সমতাকরণ করো। এখানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অ্যালুমিনিয়াম একটা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম দুইটা, তার মানে এখানে 2 হবে। আবার এখানে অক্সিজেন 3টা কিন্তু এখানে অক্সিজেন কয়টা? 2টা। তাহলে কি করতে পারি এখন আমি বলো তো? এখানে যদি আমি 3O2 দেই, এখানে যদি আমি 3O2 দেই তাহলে অক্সিজেন হয়ে যায় 6টা, সেক্ষেত্রে এখানে দিতে হবে 2টা। আবার এখানে 2 দিলে 2 দুগুণে 4টা অ্যালুমিনিয়াম হয়ে যায়, সেক্ষেত্রে এখানে দিতে হবে কয়টা? 4টা। তাহলে এবার কি সমতাকরণ হয়েছে? 4টা অ্যালুমিনিয়াম, 2 দুগুণে 4টা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হিসাব মিলছে। অক্সিজেন 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অক্সিজেনের হিসাব মিলছে। তাহলে এইটা হচ্ছে আমার সমতাকরণ। তাহলে আমরা দেখি তো অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে গিয়ে, পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 27, 27 × 4, এটা হচ্ছে আমাদের 108 গ্রাম আছে 1 মোল। আর এটা হচ্ছে সরি 4 মোল, 4 মোল যেহেতু বিক্রিয়া করতেছে তাহলে এটা 108 গ্রাম হবে। আর এইখানে কত অ্যালুমিনা আছে? 27 × 2 যোগ 48, 102 × 2, এটা হচ্ছে 204 গ্রাম, যেহেতু 2 মোল অ্যালুমিনা আছে তাই 204 গ্রাম। আমাদেরকে বলছে যে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করতে কি পরিমাণ অ্যালুমিনিয়াম লাগবে? 204 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুত করতে 108 গ্রাম অ্যালুমিনিয়াম লাগে, সুতরাং 1 গ্রাম প্রস্তুত করতে লাগবে হচ্ছে গিয়ে 108/204। উল্টাভাবে করা লাগতেছে কারণ প্রশ্ন উল্টা, সুতরাং 200 গ্রাম বলছে, সুতরাং 200 গ্রাম করতে হইলে এই যে এখানে 200 এসে গুণ হয়ে যাবে, 204 108। তাহলে আমরা করব কি 108 ইন্টু 200 ডিভাইডেড বাই 204, তাহলে এটা আসছে 105.88 গ্রাম। 105 আছে অপশনে, 105.88 গ্রাম, এই যে এইটা। তুমি যদি সমতাকরণ করে না করো, অর্থাৎ এই 4 দিবা না, এই 2 দিবা না, খালি বলবা যে অ্যালুমিনিয়াম সংকেত হইতেছে কি আমার 102 গ্রাম থেকে 27 গ্রাম লাগে, এটা লাগে, দেখবে উত্তর আসছে এইটা। অনেকেই উত্তরটা দাগাবে। কেন দাগাবে জানো? কারণ তারা সমতাকরণ করবে না তাই। বাট তোমরা অলরেডি জানো সমতাকরণ যদি না করা লাগতো তোমার বই কি সমতাকরণ থাকতো? তো স্টয়কিওমেট্রিতে আশা করি এগুলো পড়ছো, আমরাও থিওরিটিক্যাল ক্লাসে দেখাইছি, ভাইয়া নিজে আজকের ক্লাসে ভেঙে ভেঙে বিক্রিয়ার সমতাকরণ তোমাদেরকে শিখাইছি বা দেখাইছি। সো 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তো আমরা একটু আগে দেখাইছি ম্যাগনেসিয়াম, এইটা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, আর আমরা জানি আমাদের বিক্রিয়া সমতাকরণ করতে হবে। বিক্রিয়া সমতাকরণ করলাম। এবার বলছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে? এখানে ছিল 48 গ্রাম, এখানে ছিল কত গ্রাম? 56, 112 গ্রাম।
তাহলে 48 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 112 গ্রাম, 1 গ্রাম থেকে 112/48, সুতরাং 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত হবে? 112 × 4 / 48। দেখো কত আসছে। তো এটা আসছে 9.33। 9 আমি কি কোনো কিছু ভুল করলাম দেখি তো। 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে গিয়ে, এটাকে আমি আরে ক্যালসিয়াম অক্সাইড মনে করে 56 × 2 112 করে দিছি, এই জন্যই উত্তর আসতেছে। এটা হবে 40 হবে, এটা 40 হবে, আর 2 মোল মিলে 80 গ্রাম হবে। ভাই ওই আগের ক্যালসিয়াম অক্সাইড আমার মাথায় ঘুরতেছে। 80 × 4 / 48। এবার আসছে 6.66 এইটা। এবার দেখো অ্যানালার সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? সব এই প্রশ্নটা ট্রিকি বানানো যেত কিভাবে জানো? যদি ক নাম্বারে বলতো যে 99, খ নাম্বারে বলতো যে 5, গ নাম্বারে বলতো যে 1, ঘ নাম্বারে বলতো যে হচ্ছে গিয়ে তোমার ধরো যে 40, তাহলে পোলাপাইন প্রশ্ন যাই চাক অ্যানালার দেখেই ক নাম্বারে 99 দাগায় দিত। এরপরে উত্তরটা ভুল হতো কেন? কারণ অ্যানালার মানেই শিখছে 99% বিশুদ্ধ, 99% বিশুদ্ধ, কিন্তু প্রশ্ন ছিল ভাই বিশুদ্ধ না, ভেজাল কত? 99% যদি বিশুদ্ধ থাকে তার মানে 1% ভেজাল, তো এক তো অপশনের লাস্টের দিকে আছে। এইভাবেও কিন্তু ট্রিক করা হয়, এবং আমি আমার অ্যাডমিশন টাইমে উদ্ভাসে ভেক্টরের একটা এমসিকিউ এভাবে ভুল করছি, যে শূন্য ভেক্টরকে কিভাবে মানে শূন্য একটা ভেক্টরের বিয়োগ দিছিল, তো উত্তর আসছে 0। এখন শূন্য ভেক্টরকে তো হচ্ছে অপশনটা এরকম ছিল 0, তারপরে 1 2 অনেক কিছু ছিল, লাস্ট অপশন ছিল 0, তার নিচে হচ্ছে কি তোমার ভেক্টর সাইন দেওয়া, কিন্তু প্রথম অপশনে 0 ছিল কিন্তু ভেক্টর সাইন ছিল না, আমি আবেগে এটা দাগায় ফেলছি, বাট পরে তো দেখি যে ভুল। সো এরকম হয় আর কি। সো তুমি যদি প্রশ্ন ঠিকঠাক মতো না পড়ো তাহলে আবেগে সবাই অ্যানালার দেখেই 99 দাগায় দিবে, জানা প্রশ্ন ভুল করে আসবে। সো সতর্ক থাকবা। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি? এটা আমি একটু আগে ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম যে সাদা। সো এই ছিল ওভারঅল আমাদের অধ্যায় 6 এর ক্লাস। আমাদের টিম তাণ্ডব নামে হচ্ছে তোমাদের লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং বিজিএস পাশাপাশি অন্যান্য সাবজেক্টের সকল সাবজেক্টের সাজেশন দিব, আর এগুলো একাডেমিক পড়াবো, পাশাপাশি সিকিউ রাইটিং টিপস দিব, যেভাবে লিখলে তুমি 95% মার্কস তুমি যাতে তুলতে পারো, এবং এর পাশাপাশি এই টাইমটাকে যদি তুমি প্রপারলি পড়াশোনা করতে পারো ফোকাস দিয়ে এবং এক্সাম অ্যাংজাইটি কাটায় উঠা, তার জন্য আমরা 6টার মতো লাইভ সেশন নিব। অ্যান্ড তার জন্য তোমাকে এনরোল করতে হবে টিম তাণ্ডব। আশা করছি টিম তাণ্ডবে তোমার সাথে সরাসরি দেখা হবে, এবং তার জন্য তোমাকে হচ্ছে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করতে হবে। সে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।